স্বৈরাচারিতা থেকে জনতার মুক্তি যেই ৫ই আগস্ট, তারপর নানা সংস্কারের কথা যেমন ওঠে, তেমনি সংবিধান সংস্কারের প্রশ্ন সামনে আসে। যেসব সংস্কারের আলাপ ওঠে তার মধ্যে সংবিধানের ৭০ অনুচ্ছেদ বহুল আলোচিত। সংসদে নিজ দলের বিরুদ্ধে কথা বললেই যাবে পদ, এমন আলোচিত অনুচ্ছেদ নিয়ে রাজনীতির মাঠে প্রধান দলগুলো যেমন এর সংস্কার চায়, তেমনি সচেতন ভোটাররাও চান এর সুষ্ঠু ব্যবস্থাপনা। তাই ঐকমত্য কমিশনে ২ দফা আলোচনা হয়েছে ৭০ অনুচ্ছেদ নিয়ে, কিন্তু কোনো মতে পৌঁছতে পারেনি জাতীয় ঐকমত্য কমিশন। এমন পরিস্থিতিতে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, কতটা কাটাছেঁড়া হবে ৭০ অনুচ্ছেদ। দর্শক, স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি নাজমুস সাকিব। সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য ডক্টর শরীফ ভূঁইয়া, এবং আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। আপনাদের দুজনকেই স্বাগত জানাই। আমরা আজ আলোচনা করব ৭০ অনুচ্ছেদ নিয়ে। তবে ৭০ অনুচ্ছেদ নিয়ে আসলে কি আছে সংবিধানে, শুরুতেই সেটি আমরা দেখে আসতে চাই। সেক্ষেত্রে কিন্তু আজকে ৭০ অনুচ্ছেদের যে ৭২ সালে যে ৭০ অনুচ্ছেদটা সংবিধান অন্তর্ভুক্ত করা হয়েছে, সেখানে কিন্তু বলা হচ্ছে যে কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থী রূপে মনোনীত হয়ে কোনো ব্যক্তির সংসদ সদস্য নির্বাচিত হইলে তিনি যদি উক্ত দল হইতে পদত্যাগ করেন অথবা সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন, তাহলে সংসদে তাহার আসন শূন্য হবে এবং তিনি সেই কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হইবার অযোগ্য হইবেন না। এটা আসলে মূলত ৭০ অনুচ্ছেদ, এবং সেটা নিয়ে আসলে নানা ধরনের কিন্তু প্রয়োগ আমরা দেখি। যেমন বলা হয় যে সংসদ সদস্যরা তাদের দলের বিরুদ্ধে ভোট দিলে তারা স্বয়ংক্রিয়ভাবে তাদের সংসদে আসন হারাবে, এবং সংসদ সদস্যদের দল পরিবর্তন করতে এটা কিন্তু এই অনুচ্ছেদটা প্রভাব ফেলে, এবং ক্ষমতাসীন দল বা জোটের গৃহীত পদক্ষেপের জন্য পুতুল সংসদ হিসেবেও কিন্তু আমরা কাজ করতে দেখি এই ৭০ অনুচ্ছেদের ফলে। এবং এছাড়াও সংসদ ও প্রধানমন্ত্রীকে অপসারণের জন্য অনাস্থা ভোট দিতে এক প্রকার অক্ষম দেখা যায়, এবং অনুচ্ছেদটি বাক স্বাধীনতা সহ সংবিধানের যে মৌলিক অধিকার সেখানেও কিন্তু একটা প্রভাব ফেলে। এছাড়াও সংসদের জবাবদিহিতার অভাব বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অবাধ ক্ষমতা দিয়ে প্রায় একনায়কতন্ত্রে রূপ দেয়, সেটা আমরা বিগত সময়েও কিন্তু দেখেছি। এবং এটা নিয়ে আসলে বেশ বিতর্ক আছে, যেই বিষয়ে মোটা থেকে বলা যায় যে ৭০ অনুচ্ছেদের কারণে সরকারের বা প্রশাসনের কার্যক্রমের উপর আইনসভা বা জাতীয় সংসদের নিয়ন্ত্রণ কিন্তু কম দেখা যায়, এবং জাতীয় সংসদের সদস্যগণ বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করতে পারেন, কিন্তু দিন শেষে সরকারের যে পক্ষেই মত সেটাই তার দিতে হয়, এবং প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের সিদ্ধান্তের বিরুদ্ধে সদস্যগণ কিছুই করতে পারেন না। এইগুলো আসলে আমরা কিন্তু বিতর্ক দেখতে পাই। তো আসলে আমরা এই ৭০ অনুচ্ছেদ নিয়ে আজকে কথা বলবো। আপনারা দেখছেন ভোটের ট্রেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। ভোটের ট্রেনে আমাদের সঙ্গে যুক্ত আছেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য ডক্টর শরীফ ভূঁইয়া, ছাড়া অনলাইনে যুক্ত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। আমরা আপনাদেরকে বলছিলাম যে আমরা আসলে যেই ৭০ অনুচ্ছেদ সেটা তো আমরা দেখেছি। শুরুতে একটু ডক্টর শরীফ ভূঁইয়া আপনার কাছেই যেতে চাই যে ১৯৭২ সালে তো এটা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এইটা আসলে যেহেতু বিতর্ক উঠছেই, কেন ৭০ অনুচ্ছেদটা অন্তর্ভুক্ত করতে হলো? প্রথমে আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আপনার মাধ্যমে আপনার দর্শকদেরকে শুভেচ্ছা। এটা ১৯৭০-এ এটা অন্তর্ভুক্ত করার মূল কারণ ছিল যাতে সরকারের স্থিতিশীলতা বজায় থাকে, কারণ উপমহাদেশে বিভিন্ন অভিজ্ঞতা থেকে দেখা গেছে, ইভেন পাকিস্তান আমলেও, যে এই দল পরিবর্তন নিয়ে নানাভাবে সরকারকে অস্থিতিশীল করা হয়। তো একটা নতুন স্বাধীন দেশে হয়তো ভাবা হয়েছিল যে সরকারের এক ধরনের স্থিতিশীলতা দরকার, যাতে করে সরকার একটা যুদ্ধ পরবর্তী দেশে পুনর্গঠন এবং তার উন্নয়নের কাজ সঠিকভাবে করতে পারে, সরকার অস্থিতিশীল না হয়। এটা তখনকার ধারণা হয়ে থাকতে পারে যে এটা আমরা একটা স্থিতিশীলতা চেয়েছিলাম, যাতে করে সরকারকে অস্থিতিশীল করা না হয়। সে কারণে এটা ৭০ অনুচ্ছেদ তখন অন্তর্ভুক্ত করা হতে পারে। তবে ১৯৭২ থেকে ২০২৫ অনেক লম্বা সময়, এটা প্রায় ৫৩ বছরের দীর্ঘ একটা সময়। কাজে এখন অবশ্য বাস্তবতা ভিন্ন। আমরা তো ধরে নিতেই পারি যে রাজনৈতিকভাবে আমরা আরও পরিপক্ক হয়েছি। কাজে ৭০ অনুচ্ছেদ অবশ্যই এখন এটা পুনর্বিবেচনা। কিন্তু শরীফ ভাই, একটা বিষয় একটু জানতে চাই যে আমরা যদি পাশের দেশ ভারত দেখি,
কিংবা এছাড়া উন্নত দেশ যুক্তরাষ্ট্র তাদের যে সংবিধান, সেখানে কিন্তু দেখা যায় যে এর ৭০ অনুচ্ছেদ যেটা আছে তার বিপরীত একটা অবস্থান তাদের। তাহলে হ্যাঁ, সেটাই স্বাভাবিক, কারণ সংসদীয় গণতন্ত্র হচ্ছে যে সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের যিনি আস্থাভাজন হবেন তিনি প্রধানমন্ত্রী হবেন, চিফ এক্সিকিউটিভ হবেন। তো এটা তো সংসদীয় সরকার ব্যবস্থার একটা অন্তর্গত মৌলিক বৈশিষ্ট্য, কাজে এটাই হওয়া স্বাভাবিক। আমরা 1972 সালে যেটা করেছি এটা অস্বাভাবিক, এবং অস্বাভাবিকটা করা হয়েছিল আমাদের এই অঞ্চলের কিছু অভিজ্ঞতার আলোকে, এবং একটা যুদ্ধ পরবর্তী দেশে একটা স্থিতিশীলতা থাকা উচিত বলে মনে করে করা হয়েছিল। কিন্তু এটা সংসদীয় শাসন ব্যবস্থার যে মৌলিক ধারণা তার পরিপন্থী। কারণ সংসদীয় শাসন ব্যবস্থার মৌলিক ধারণা হলো যেই সংসদ সদস্য সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের আস্থাভাজন হবেন তিনি সরকার গঠন করবেন, এবং যেই মুহূর্তে তিনি সেই আস্থা হারাবেন তখন তিনি আর প্রধানমন্ত্রী বা চিফ এক্সিকিউটিভ থাকবেন না। এটাই হলো মৌলিক চরিত্র সংসদীয় ব্যবস্থার। এবং আমাদের এই ৭০ অনুচ্ছেদ কিন্তু এই মৌলিক চরিত্র থেকে আমরা সরে আসাতে কিন্তু আমাদের অনেক সমস্যাও হয়েছে। সেটা হলো, আপনি যদি চিন্তা করেন বাংলাদেশের সবগুলো পদের যিনি পদাধিকারী তাকে অপসারণ করার একটা ব্যবস্থা আছে। আপনি সুপ্রিম কোর্টের বিচারকদের কথা বলেন, তাদেরকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে অপসারণ করা যায়, রাষ্ট্রপতিকে অভিশংসন করে অপসারণ করা যায়। তো সব পদেরই কিন্তু একটা অপসারণ পদ্ধতি আছে, কিন্তু প্রধানমন্ত্রী পদের কোনো অপসারণ পদ্ধতি নাই। অপসারণ পদ্ধতিটা ছিল কিন্তু এই অনাস্থা ভোট, যে সংসদ সদস্যরা অনাস্থা জ্ঞাপন করলে তখন প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রী থাকবেন না। এটাই সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রীর অপসারণের একমাত্র পদ্ধতি। সেই পদ্ধতিটা আমরা বন্ধ করে দিয়েছি, এবং এই যে গত 15 বছর প্রধানমন্ত্রীকে অপসারণ করা যায়নি, অপসারণ করার জন্য পরে 1000 মানুষকে জীবন দিতে হয়েছে, হাজার হাজার মানুষকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, হাজার হাজার মানুষকে অন্ধত্ব বরণ করতে হয়েছে, কারণ আমাদের প্রধানমন্ত্রীকে অপসারণ করার এছাড়া আর কোনো সাংবিধানিক পদ্ধতি, সাংবিধানিক যে অবস্থান সেটা আসলে ছিল না। আমরা সেই বিষয়টা আসবো। আমরা একটু যেতে চাই বিএনপির যিনি ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা তো আসলে বিগত সময়ে আন্দোলন সংগ্রামে বারবারই আসলে বলে আসছিলেন যে ৭০ অনুচ্ছেদটা আপনারাও আসলে এইটার সংস্কার কিংবা অপসারণ চান। তো এখন তো আসলে আওয়ামী লীগ সরকার আসলে নেই, গত 17 বছর পর তাদের পতন হলো দেখলাম। এখন আসলে আপনারা কি ধরনের সংস্কারটা চাচ্ছেন, কিংবা আগামী দিনে এই ৭০ অনুচ্ছেদ কি আসলেই রাখতে চান কিনা? আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি শরীফ ভূঁইয়া সাহেব যিনি তার বক্তব্য রেখেছেন তাকে অভিনন্দন জানাচ্ছি, আর দর্শকদের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, বাংলাদেশের সৃষ্টি একটা 9 মাস স্বাধীনতা যুদ্ধের পরে বাংলাদেশের সৃষ্টি এবং সংবিধান। এই সংবিধান রচিত হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার 1 বছর পরে। তো এই সংবিধানের মধ্যে সেই সময়কার কথা চিন্তা করে, রাজনৈতিক অবস্থার কথা চিন্তা করে আপনার সেই সময় ৭০ অনুচ্ছেদ আপনার সংবিধানের মধ্যে সন্নিবেশিত করা হয়েছিল। সেটা একটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল, এবং সেটা আর পিছনে আরও অনেকগুলো কারণ আছে। যেমন এই সংসদ সদস্যরা নির্বাচিত হলে তারা অনেক সময় আপনার অন্য দলের কাছে আত্মসমর্পণ করতে পারে, এবং সেখানে অন্য দলের অর্থাৎ নিজের দলের থেকে তারা কোনোভাবে চলে যেতে পারে, এবং তারা নিজের দলের মধ্যে বিদ্রোহ সৃষ্টি হতে পারে। এবং কেননা একটা 9 মাস যুদ্ধের পরে একটা দেশ স্বাধীন হলে সেখানে স্বাভাবিকভাবেই মানুষ মনে করে যে একটা প্রতি বিপ্লবের সম্ভাবনা থাকে, ইত্যাদি ইত্যাদি। তো সেই সমস্ত রাজনৈতিক দিক চিন্তা ভাবনা করে ইনফ্যাক্ট ৭০ অনুচ্ছেদ সন্নিবেশিত করা হয়েছিল। এবং আপনারা জানেন যে এই ফ্যাসিস্ট সরকার এই ৭০ অনুচ্ছেদ কিন্তু আমাদের এখানে খুব কমই ব্যবহৃত হয়েছে। ৭০ অনুচ্ছেদ যে একবারে অহরহ ব্যবহৃত হয়েছে একথা আমি বলবো না। তারপরেও
সার্বিক অবস্থার কথা চিন্তা করে আমাদের যে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনাদের মনে আছে যে 2 বছর পূর্বে ফ্যাসিস্ট সরকার পতনেরও 2 বছর পূর্বে একটি 31 দফা দিয়েছেন। সেখানে তিনি পরিষ্কারভাবে বলেছেন যে এই যে 70-79টা যেভাবে আছে সেভাবে থাকা উচিত নয়, এটার একটা সংস্কার প্রয়োজন রয়েছে। তার কারণ এখানে প্রধানমন্ত্রীকে সরালাম বা রাষ্ট্রপতিকে সরালাম সেটা বড় কথা নয়। কথাটা হচ্ছে একটি দেশের একটি রাজনৈতিক শৃঙ্খলা থাকা দরকার, এবং সেই শৃঙ্খলাটা রাজনীতিবিদদের মধ্যে যদি না থাকে তাহলে সারা দেশের মধ্যে এই একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়ে যায়। পার্লামেন্টে একটা সুশৃঙ্খল অবস্থা অবশ্যই থাকতে হবে। সেই সুশৃঙ্খলতার জন্য এই 70 অনুচ্ছেদটাকে একটা সংস্কারের কথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি 2 বছর আগেই তার 31 দফার মধ্যে উল্লেখ করেছেন। আমি জানি না এই যে বর্তমান যে যারা সংবিধান সংস্কার করছেন তারা মাঝে মাঝে বলেন যে তারা সব বিষয়ে ঐক্যমত হয়ে গিয়েছেন, আবার মাঝে মাঝে বলেন যে না কোনো বিষয়ে ঐক্যমত হন নাই, কিন্তু একটি বছর চলে গেলেন তারা সংস্কারের কথা বললেন এবং সংস্কারের কথা বলে তারা নির্বাচনের পথে হাঁটলেন না। অথচ এখন এই 1 বছর পরে এসে তারা এখন এই 70 অনুচ্ছেদ নিয়ে এখন আলাপ আলোচনার মধ্যে চলে এসছে। সেই জন্য আমি বলি যে আসলে জনগণের ক্ষমতা, জনগণকে ফিরিয়ে দেওয়া হচ্ছে এখন এই বর্তমান সরকারের। জয়নুল আবেদিন ভাই, একটা বিষয় একটু জানতে চাই, সেই বিষয়ে আমরা আসবো। তবে এই যে 70 অনুচ্ছেদ নিয়ে তো আমরা দেখছি যে সেই 72 সালে এটা সংবিধান অন্তর্ভুক্ত হলো, সব মিলে প্রায় 52-53 বছর কেটে গেছে। এই যে এতদিন পরে এখন কেন আসলে নতুন করে এটা বেশ বিতর্কর আলোচনা জন্ম দিচ্ছে, যদি আপনি বলছিলেন যে সেটার প্রয়োগ আসলে দেখা যায়নি? না, বিতর্কের বিষয় না। বিষয়টি হচ্ছে আপনারা জানেন যে একটা সংস্কার কমিটি হয়েছে এবং সংস্কার করা হচ্ছে। তারা সেখানে সংবিধান সংস্কার, তারপরে বিভিন্ন রকম আইনের সংস্কার তারা করছেন, এবং সেই ক্ষেত্রে যেহেতু তারা এই যারা সংস্কার কমিটির মধ্যে আছেন তারা চিন্তা করছেন যে এই 70 অনুচ্ছেদটা পার্লামেন্টারি সিস্টেমে থাকা উচিত নয়, সেই জন্যই তারা এই প্রস্তাব এনেছেন। এখন এই প্রস্তাবের পক্ষেও মত আছে, বিপক্ষেও মত আছে। কেউ বলছে এটাকে পুরোপুরি উঠিয়ে দিতে হবে, আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি যিনি 31 দফা দিয়েছেন তিনি বলেছেন যে এই 70 অনুচ্ছেদটাকে সংস্কার করতে হবে। এবং আমরা কিন্তু এই 70 অনুচ্ছেদ পুরোপুরি রাখার পক্ষে নই। আমরা বলছি এটাকে সংস্কার করে এইটাকে অন্যরূপে আনতে হবে। তার কারণ একটা পার্লামেন্টারি ডিসিপ্লিনের ব্যাপার আছে। আমাদের দেশে পার্লামেন্টারি ডিসিপ্লিন কিন্তু এখনও ফিরে আসে নাই, অর্থাৎ গণতন্ত্র এখনও প্রাতিষ্ঠানিক রূপ পায় নাই। যদিও আপনি বলেছেন যে 25 বছর না 50 বছর চলে গেছে এই স্বাধীনতার পরে, কিন্তু এই 50 বছরও আপনি দেখবেন যে গণতান্ত্রিক ইনস্টিটিউশন বলতে যা বোঝায় সেটা এখনও সৃষ্টি হয় নাই, ভালো পার্লামেন্টারিয়ান সৃষ্টি হয় নাই। সেই জন্য আমাদেরকে এটা পার্লামেন্টে এমন একটি ব্যবস্থা রাখতে হবে যে ব্যবস্থায় পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে একটা সুশৃঙ্খল অবস্থা বিরাজ করে, এবং জনগণ যে আশা করে, জনগণ কিন্তু 5 বছর পরে ভোট দেয় তাদের আশা পূরণের জন্য, এবং যে আশা করে জনগণ ভোট দেয় সেইটা যাতে পূরণ হয়, অর্থাৎ কাদা ছোড়াছুড়ি না হয়, পার্লামেন্টের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থা থাকে। এই কারণেই কিন্তু আসলে পার্লামেন্টের উপরে মানুষ আস্থা রাখে। তো কাজেই এই জিনিসগুলো যে এখন যে সংস্কার হচ্ছে তাদের এর মাধ্যমে আপনি বলতে চাচ্ছেন যে এই যে 70 যে অনুচ্ছেদটি আছে সেটা আসলে অনেকটা সংস্কার হওয়া দরকার। ফারুক ভাই, আপনি আপনাদের জয়নুল আবেদিন ভাই আপনি আমাদের সঙ্গে থাকবেন। আমরা একটু শরীফ ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই যে জয়নুল আবেদিন ফারুক বলছিলেন যে
এই যে ৭০ অনুচ্ছেদ সেটা আসলে সংস্কার হওয়া দরকার, কিংবা আসলেই সেটা আসলে থাকবে কি থাকবে না, এটা আসলে আলোচনা সাপেক্ষ। আপনার কি মনে হয় যে এই যে বিতর্কটা আসলে তৈরি হচ্ছে, যে কোনো একজন ব্যক্তি তার দলের বিরুদ্ধে বলতে পারবে না, সেটা যদি দেশের বিরুদ্ধেও কোনো একটি আইন পাশ হয়, সেটা আসলে কেমন দেখা, মানে কি বলবেন আপনি? আমি আপনাকে বলি যে ৭০ অনুচ্ছেদ নিয়ে তো আমি তো সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে কাজ করেছিলাম, তো সেখানে আমরা ৭০ অনুচ্ছেদ নিয়ে বিস্তর আলোচনা করেছি এবং আমরা সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদিন যেটা বললেন যে আমরা এগুলো বিবেচনায় নিয়েছি যে ৭০ অনুচ্ছেদ, এমনকি এখানে আর্থিক লেনদেন করাপশনের চিন্তাও ছিল। ৭২ সালে যখন ৭০ অনুচ্ছেদ ঢুকানো হয়, যে ইভেন এগুলো চিন্তা করা হয়েছে যে টাকা পয়সার বিনিময়ে দল ত্যাগের বিষয় থাকতে পারে। তো এই সমস্ত অনেক জিনিস, কারণ আমরা তো ইভেন দুর্নীতির ক্ষেত্রেও আমরা অনেক পিছিয়ে আছি, কাজে এই সমস্ত অনেক কিছু বিষয় কিন্তু ছিল, যার ফলে এটা সেখানে ছিল। কাজেই এই জিনিসটা আমরা যখন সংবিধান সংস্কার কমিশনে আলোচনা করছিলাম, এটা সহজ আলাপ ছিল না, কারণ আমরাও উনি যেগুলো যুক্তি উত্থাপন করেছেন আমরাও সেগুলো বুঝতে পারি, যে দেখা গেল যে সরকারকে অস্থিতিশীল করার জন্য ইভেন এমনকি আপনার নন ট্রান্সপারেন্ট ওয়েতে হয়তো সংসদ সদস্য দল ত্যাগ করলেন শুধুমাত্র প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে ফেলে দেওয়ার জন্য। এতে করে যে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হতে পারে সেটার ব্যাপারে আমরা চিন্তা করেছি। কিন্তু আমরা পরে আবার আমরা এটাও চিন্তা করেছি যে ৭০ অনুচ্ছেদকে যদি ইভেন কিছুটা সংস্কার করে রেখেও দেওয়া যায়, যে ঠিক আছে সব বিষয়ে দলের বিরুদ্ধে গিয়ে বলা যাবে কিন্তু আস্থা ভোটের ব্যাপারে বলা যাবে না, সেটা একটা অপশান হতে পারে, যেটা বিএনপি এ ধরনেরই কিছু বলছে, আরও কিছু সহ, যে আস্থা ভোট, অর্থ বিল এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয় এবং সংবিধান সংস্কার মনে হয় আরেকটা বিষয়। বিএনপির আমার ধারণা বর্তমান অবস্থান ঐকমত্য কমিশনের সামনে হচ্ছে যে এই 4টা বিষয়ে দলের বাইরে গিয়ে ভোট দেওয়া যাবে না। 4টা বিষয় হলো আস্থা ভোট, অর্থ বিল, সংবিধান সংশোধন এবং জাতীয় নিরাপত্তা বিষয়ক কোনো বিষয়। অন্য বিষয়ে দলের মতামতের বাইরে ভোট দেওয়া যাবে। তো বিএনপি হচ্ছে এই পর্যন্ত সংস্কার চায়। তো আমরা এইসব বিভিন্ন অপশান, ৭০ অনুচ্ছেদকে সংস্কার করা বা ৭০ অনুচ্ছেদকে সম্পূর্ণ বাতিল করে দেয়া, এই দুটো নিয়ে আমরা সংবিধান সংস্কার কমিশনে আলাপ করছিলাম। আমরা দেখেছিলাম যে আপনারা আলাপ করেছিলেন, পাশাপাশি জাতীয় ঐকমত্য কমিশনে কিন্তু বলছিল যে আস্থা ভোট এবং অর্থ বিল, এই দুইটা বিষয় আসলে রাখা যায় কিনা। হ্যাঁ, সেটাই। আমি আগে আমাদের আলাপের পরিণতিটা কি হলো সেটা বলি, পরে এই দুটো অপশান সংস্কার এবং পুরোপুরি বাতিল করা, এই দুটো অপশান নিয়ে আমরা যখন সংবিধান সংস্কার কমিশনে আলাপ করেছিলাম, পরে শেষ পর্যন্ত আমরা পুরোপুরি বাতিলের সুপারিশ করেছিলাম। সংবিধান সংস্কার কমিশন যেটা ছিল, এখন অবশ্য ঐকমত্য কমিশনে এটা আলাপ হচ্ছে, সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ ছিল ৭০ অনুচ্ছেদ সম্পূর্ণভাবে বাতিল করা, এবং আমাদের এই সুপারিশ অনেক সময় ব্যয় করে অনেক আলাপ আলোচনা করে এই সুপারিশে উপনীত হওয়ার কারণ ছিল এই যে যেহেতু সবগুলো পদ থেকে পদাধিকারীকে আপনার অপসারণ করার একটা পদ্ধতি থাকতে হবে, ৭০ প্রধানমন্ত্রীকে অপসারণ করার একটা পদ্ধতি থাকতে হবে, এবং এই অপসারণ করার পদ্ধতিটাই হলো অনাস্থা। কিন্তু একটা বিষয় কি ঘটবে না, যেমন আপনি কাজে আপনি এই পদ্ধতিটা আপনার রাখতে হবে, এবং এই পদ্ধতিটা না রাখলে আপনি খুবই স্বৈরাচারী একজন প্রধানমন্ত্রীকেও কিন্তু অপসারণ করতে পারবেন না। আমরা আশা করছি যে আমাদের দেশে মানুষ এবং রাজনীতি অনেক পরিবর্তিত হবে, শেখ হাসিনার মতো স্বৈরাচার আমাদের দেশে আর আসবেন না, কাজে হয়তো আমাদের অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রীকে অপসারণ করার প্রয়োজন হবে না। কিন্তু আমাকে আবার একটা 20, 30, 50 বছরের একটা দূরবর্তী চিন্তাও করতে হবে, যে প্রধানমন্ত্রীকে অপসারণ করার একমাত্র উপায় হলো অনাস্থা ভোট। কাজে আমি যদি ইভেন ৭০ অনুচ্ছেদকে সংস্কার করেও রাখি, আমি আসলে প্রধানমন্ত্রীকে অপসারণের পথ রুদ্ধ করে দিচ্ছি, এবং প্রধানমন্ত্রীকে অপসারণের পথ রুদ্ধ করার অর্থ হলো প্রধানমন্ত্রীকে আপনার বিপ্লব করে অপসারণ করতে হবে, জীবন দিয়ে অপসারণ। কিন্তু আরেকটা বিষয়, এবং আমরা চাইনি যে আমাদের ইয়াং ছেলেমেয়েরা ভবিষ্যতে আবার জীবন দিয়ে প্রধানমন্ত্রীকে অপসারণ করবে, সেই জন্য আমরা পুরোপুরি এটা তুলে দেওয়ার সুপারিশ করেছিলাম। একটা বিষয় আমরা দেখছি যে এই যে আপনারা প্রস্তাবনা দিয়েছেন, জাতীয় ঐকমত্য কমিশন প্রায় 2 দফায় তারা বসেছে বিষয়টা নিয়ে, কিন্তু সেখানে নানা ধরনের কথাবার্তা আমরা দলগুলোর মধ্যে দেখছি, অথচ
তারাই কিন্তু আসলে ৭০ অনুচ্ছেদ সংস্কারটা চাচ্ছে, কিংবা কেউ কেউ বাতিলও চাচ্ছে। সেক্ষেত্রে যে আপনি বলছিলেন যে আস্থা ভোট, অর্থ বিল কিংবা সংবিধান সংশোধন, সেসব বিষয়ের মধ্যে কেউ আসলে চাচ্ছে না। এই যে একসঙ্গে যে বিরোধী দলের যে আন্দোলনটা করছিল এই দলগুলো, কিন্তু এখন এসে এইখানে আসলে তাদের ঐকমত্যটা কেন এক নয়, সেই বিষয়টা আপনাদের কাছে আমাদের প্রশ্ন থাকবে। তবে ভোটের ট্রেনে নিব, তার আগে ছোট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। আবারও স্বাগত। আপনারা দেখছেন ভোটের ট্রেন। আমাদের সঙ্গে আলোচনার জন্য যুক্ত আছেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য ডক্টর শরীফ ভূঁইয়া। এছাড়া অনলাইনে যুক্ত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। দুজনকে আবারও স্বাগত। আমরা আলোচনা করছি ৭০ অনুচ্ছেদ নিয়ে। ৭০ অনুচ্ছেদ নিয়ে দর্শকরা কিংবা ভোটাররা আসলে কি ভাবছেন সেটা আমরা দেখে আসবো। আমাদের তরিকুল ইসলাম কথা বলেছেন, দেখে আসবো সেটি। ৭০ অনুচ্ছেদে যেটি বলা হয়েছে যে একজন নির্বাচিত সংসদ সদস্য তিনি সংসদে তার দলের বিরুদ্ধে ভোট প্রদান করলে তার সংসদ সদস্য পদ সেটি বাতিল হয়ে যাবে। তো এই বিষয়ে আমরা এখন শুনবো সাধারণ মানুষের কথা। তার এত বছরের রাজনীতি বা তার এত বছরের শ্রম সে দলের পিছনে বা দেশের জনগণের জন্য যেটা সে করবে, এটা তো সে বঞ্চিত হয়ে যাবে। এদিক দিয়ে এটা অযৌক্তিক বলে আমি মনে করি। এটা মনে করেন আমি একটা কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত, আমি ওই দলের সংসদ সদস্য, ওই দলের সব কর্মকাণ্ড যে আমার ভালো লাগবে এরকম তো না। ইন্ডিভিজুয়াল পার্সন হিসেবে আমাদের তো ফ্রিডম অফ স্পিচ অবশ্যই থাকা উচিত, তাই না? এখন এক একজনের অপিনিয়ন তো এক এক রকম। আমাদের যদি অপিনিয়ন প্রেজেন্ট করার সেই রাইটটাই না থাকে, তাহলে আমরা কিভাবে মনে করেন একটা সিটিজেন কিভাবে হচ্ছি? সংবিধানের এই অনুচ্ছেদটি এটা একটা সংকীর্ণতা। এটা পরিবর্তন প্রয়োজন, কারণ তার একটা গণতান্ত্রিক অধিকার আছে, সে চায় সে তার জনগণের পক্ষে কথা বলতে বা তার মত প্রকাশ করতে। এখন যদি সেটা দলগতভাবে তাকে মাথা চাপা দেওয়ার চেষ্টা করা হয়, তবে এটা কখনোই কাম্য নয়। আমি মনে করি এটা পরিবর্তন করা প্রয়োজন, কারণ একটা মানুষ চাইলে সে তার যেটা মত সেটা তার অনুযায়ী করতে পারে। আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন মানুষ বিভিন্ন মতামত দিয়েছেন, তবে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে তারা জানিয়েছেন যে ৭০ অনুচ্ছেদ যেটি সংসদ সদস্যদের বিষয় নিয়ে এবং তাদের সদস্যপদ খারিজ নিয়ে, এটি তারা বলেছেন যে এটি পরিবর্তন হওয়া জরুরি। সব মিলিয়ে জনগণ চান যে যারা নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন বা যাবেন, তারা যেন তাদের মতামত এবং বাক স্বাধীনতা তারা যেন এটি যেন স্বাধীনভাবে দিতে পারেন, সেই আশাবাদটাই জানিয়েছেন বা সেই কথাই জানিয়েছেন সাধারণ মানুষ। আপনারা দেখছেন ভোটের ট্রেন। যুক্ত আছেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য ডক্টর শরীফ ভূঁইয়া, এবং এছাড়া অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। আমরা কথা বলছিলাম ৭০ অনুচ্ছেদ নিয়ে। সেখানে এই যে ২ দফায় কিন্তু ঐকমত্য কমিশন কথাবার্তা বলেছে দলগুলোর সঙ্গে। আমরা দলগুলোর অবস্থান দেখতে পাচ্ছি যে বিএনপি চাচ্ছে যে আস্থা ভোট এবং অর্থ বিল, এছাড়া সংবিধান সংশোধন, এছাড়া জাতীয় নিরাপত্তা, এই 4টা ছাড়া বাকিগুলোতে মতামত দেওয়া যাবে। এবং জামাতের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আস্থা ভোট, অর্থ বিল এবং সংবিধান সংশোধন তারা চাচ্ছে, তবে জাতীয় নিরাপত্তা যে বিষয়টা সেটা আসলে তারা চাচ্ছেন। এবং এনসিপির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অর্থ বিল এবং আস্থা ভোট, এই 2টা শুধুমাত্র তারা চাচ্ছেন, বাকিগুলোর ক্ষেত্রে তারা আসলে সংস্কার চাচ্ছেন। এই যে একটা মত দ্বিমত আমরা দেখতে পাচ্ছি, সেই মত দ্বিমত আসলে কেন? কারণ হচ্ছে যদিও আমরা দেখতে পাচ্ছি যে ৭০ অনুচ্ছেদ নিয়ে সংস্কারের কথাবার্তা কিন্তু 3টা দলের পক্ষ থেকে আমরা শুনেছি, কিন্তু একমত এই যে 2 দফা আলোচনার পরও যে হওয়া যাচ্ছে না, সেটা আসলে কেন আমরা একটু জানতে চাই অ্যাডভোকেট জয়নুল আবেদিনের কাছে। আমি প্রথমেই বলি, আমি শরীফ ভূঁইয়ার সাথে একটি বিষয়ে আমি দ্বিমত পোষণ করি। সেটা অবশ্যই উনি বলছেন যে প্রধানমন্ত্রীকে ৭০ অনুচ্ছেদ যদি থাকে তাহলে পরে প্রধানমন্ত্রীকে সরানো সম্ভব হবে বা তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা সম্ভব হবে। আসলে ৭০ অনুচ্ছেদের সাথে প্রধানমন্ত্রীর অপসারণ এটা নির্ভর করে না। ৭০ অনুচ্ছেদের সাথে নির্ভর করে ওই সংসদ সদস্যের কর্মকাণ্ডে বিচার বিশ্লেষণ এবং তার নিজের অপসারণ নিয়ে চিন্তা হয়। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দেশের মানুষও যেটা চায় সেটা হচ্ছে, দেখুন, আমি আগেও বলেছি, এখনও আপনাকে বলি, এখনও এই দেশটি গণতান্ত্রিকভাবে একটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করতে পারে নাই।
সেই জন্য এখানে মেম্বার অফ পার্লামেন্ট যারা আছে এবং যারা হবেন ভবিষ্যতে, অর্থাৎ এই যাবৎ যারা ছিলেন, যারা ভবিষ্যতে হবেন, আজকে দেখুন এই যে মেম্বার অফ পার্লামেন্ট এই ফ্যাসিস্ট সরকারের আমলে যে সমস্ত মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, দেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়ে গেছে। এবং এই যে পাচার করে নিয়ে গেছে, সুতরাং যদি একটা ব্যবস্থা না থাকে যে এই সংসদ সদস্য যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হবেন, দুর্নীতির সাথে সম্পৃক্ত হবেন, তাদের যদি অপসারণের একটা বিশেষ ব্যবস্থা না থাকে, তাহলে পরে তো পার্লামেন্টের সদস্যরা ধরাকে সরা জ্ঞান করবেন না। দেখেন, পার্লামেন্ট সদস্যদের দায়িত্ব হচ্ছে দেশে আইন প্রণয়ন করা, তাদের দায়িত্ব কিন্তু গম ভাগাভাগি বা কন্ট্রাক্টরি বা এই সমস্ত কর্মকাণ্ড না। সেই জন্যই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব অনেক আগে কিন্তু জনালউদ্দিন ভাই, একটা বিষয় একটু জানতে চাই যে এই যে আস্থা ভোটের ব্যাপারটা আপনি বলছিলেন যে এটা আসলে প্রধানমন্ত্রী অপসারণের বিষয়টা না, অধিকাংশ যারা এমপি আছেন তারা যদি আস্থা ভোটের প্রধানমন্ত্রীর উপরে আস্থাটা না রাখেন, তাহলে কি সে অপসারণ হতে পারবে না? শোনেন, প্রধানমন্ত্রী হচ্ছে, এবং এখানে ওনারা মানে কন্ট্রাডিক্টরি বিষয়। এখানে বলা হচ্ছে আপনি যে সংস্কার কমিশন, তারা নিজেরাই বলছে যে পার্লামেন্টে প্রধানমন্ত্রী 2 বারের বেশি থাকতে পারবে না, এবং সেই বিষয়ে কিন্তু সব দল ঐক্যমতে পৌঁছেছে। তাই সেখানে প্রধানমন্ত্রীর অপসারণের প্রশ্ন তো ওখানে আসে নাই। তো আজকে প্রধানমন্ত্রীর অপসারণের সাথে 70 অনুচ্ছেদকে কেন মিলানো হচ্ছে, এইটা হচ্ছে বড় কথা। সেই জন্য প্রধানমন্ত্রীর অপসারণের সাথে কোনো অবস্থাতেই মিলানো যাবে না। তার কারণ প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি তো ওই দলের থেকেই হবেন, এবং সেই দল যখন পার্লামেন্টে যখন মেজরিটি পাবেন তখনই তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন, এবং মেজরিটি ছাড়া তো হতে পারবেন না। এখন যদি পার্লামেন্টের কোনো মেম্বার যদি দুর্নীতি করে এবং তাকে যদি অপসারণের ব্যবস্থা না থাকে, তাহলে পরে তো আপনি এখানে গণতান্ত্রিক প্রতিষ্ঠান আপনি লাভ করাতে পারবেন না। সেই জন্যই হচ্ছে যে এখানে একটি সিস্টেম, এমন একটি সিস্টেম থাকা দরকার, 70 অনুচ্ছেদ পুরোপুরি বাদ না দিয়ে এমন একটি সিস্টেম থাকা দরকার যাতে করে কোনো অবস্থাতেই এই পার্লামেন্ট দুর্নীতিগ্রস্ত না হয়, পার্লামেন্টের সদস্যরা দুর্নীতিগ্রস্ত না হয়, পার্লামেন্টের সদস্যদেরকে জনগণ যে কারণে নির্বাচিত করেন, যে আশা নিয়ে নির্বাচিত করেন, তারা যাতে করে সেই দায়িত্বগুলো তারা সঠিকভাবে পালন করেন। এখন তারা যদি অহরহ চুরি করতেই থাকেন এবং দেশের টাকা বাইরে পাচার করতে থাকেন, দেশের অখণ্ডতার বিরুদ্ধে কথা বলেন, সেই ক্ষেত্রে যদি আপনি একটি বিধান না রাখেন, তাহলে পরে তো এই দেশটি সঠিকভাবে চলবে না। এবং পৃথিবীতে সব দেশেরই নিজস্ব একটা রাজনৈতিক চিন্তাভাবনা থাকা দরকার, এবং পার্লামেন্টের একটা ভূমিকা থাকা দরকার। আমাদের দেশের পার্লামেন্ট যেহেতু এখনও এই উন্নত দেশের পার্লামেন্টের মতো এখনও হয় নাই। আপনাকে ব্রিটেনের পার্লামেন্টের কথা বলি, দেখুন সেখানে রিটেন কনস্টিটিউশন নাই, তারপরেও কিন্তু সেখানে যখন প্রধানমন্ত্রী মনে করেন যে তার উপরে আস্থা নাই, তখন কিন্তু প্রধানমন্ত্রী নিজেই পদত্যাগ করে চলে যান। সেই কালচারটা তো আসলে আমরা দেখি না, আমরা মন্ত্রীদের ক্ষেত্রেও দেখি নাই, এমপিদের ক্ষেত্রে এবং প্রধানমন্ত্রীর ক্ষেত্রে তো দেখি নাই। জনালউদ্দিন, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, আমরা একটু আসবো শরীফ ভাইয়ের কাছে। আমার প্রশ্ন যে আমরা দেখছি যে একটা বিষয় যে সংবিধান সংশোধনের ব্যাপারে বিএনপির তরফ থেকে বলা হচ্ছে যে সেটা যাতে 70 অনুচ্ছেদের মধ্যে থাকে, কিন্তু আমরা তো বিগত সময় দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকার কিন্তু সেটাও কিন্তু এর আগে বাতিল করা হয়েছে, এবং আগামী দিনে যদি সংবিধান সংশোধনের ব্যাপারটা আসে এবং সেক্ষেত্রে যদি দলের যারা এমপি থাকেন কিংবা মন্ত্রী তারা যদি ভেটোটা না দিতে পারেন, তাহলে এই ধরনের আইন যে আবার পাশ হবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? তার তো কোনো গ্যারান্টি থাকছে না আসলে।
তাই না? এবং আপনি যদি আমাকে বলেন যে এখন আপনি বলছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক মতভিন্নতা আছে, কিন্তু আমি তো বলি যে মতভিন্নতাটা এখন বেশি বড় নয়। যদি এমন হতো যে কিছু রাজনৈতিক দল বলছেন ইভেন অনাস্থা ভোটের ব্যাপারেও দলের বাইরে গিয়ে ভোট দেওয়া যাবে, অর্থাৎ প্রধানমন্ত্রীকে তার পদ থেকে অপসারণ করা যাবে। যদি একটা গ্রুপ অফ পলিটিক্যাল পার্টি বলতো যে অনাস্থা ভোটের ব্যাপারে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন, আর একটা গ্রুপ বলতেন যে না এটা সম্ভব না, তখন আপনি বলতে পারতেন যে দলগুলোর মধ্যে মত পার্থক্য অনেক বেশি বড়। কিন্তু আমি তো এখন দেখছি দলগুলো খুবই কাছাকাছি অবস্থায় চলে এসছে, কারণ সব দলই মনে করছে অনাস্থা ভোটের ক্ষেত্রে স্বাধীনভাবে ভোট দেওয়ার ক্ষমতা থাকা উচিত নয়। অন্তত বড় তিনটে দল তাই মনে করছে। এবং বড় তিনটে দল আমি যদি বলি এনসিপি, বিএনপি এবং জামায়াতে ইসলামী, তো এই বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি তিনটি দলই মনে করছে অনাস্থা ভোটের ক্ষেত্রে সংসদ সদস্যদের ভোট দেওয়ার ক্ষমতা থাকা উচিত নয়। তিনটি দলই মনে করছে যে অর্থ বিলের ক্ষেত্রে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার ক্ষমতা থাকা উচিত নয়। কাজেই দলগুলো তো খুবই কাছাকাছি। দুটো বিষয়ে শুধু একটু ভিন্নতা আছে, একটা হলো সংবিধান সংশোধনের বিষয় এবং জরুরি জাতীয় নিরাপত্তা বা জরুরি বিষয়। তো জাতীয় নিরাপত্তা বা জরুরি বিষয়ে দলের বাইরে গিয়ে ভোট দেওয়ার এই দাবিটা আমার মনে হয় বিএনপি ছেড়ে দিতে পারেন, কারণ এটা একটু সমস্যা তৈরি করতে পারে। কারণ কোন বিষয়টা জাতীয় নিরাপত্তা, কোনটা জরুরি, এটা একটা সংজ্ঞার বিষয়, এবং এটা কোনটা জাতীয় নিরাপত্তা, কোনটা জরুরি, এটা নিয়ে অনেক বিতর্ক তৈরি হবে। কাজেই আপনি অনেক বিস্তৃত বিষয়কে এর ভিতরে ফেলে দিতে পারেন, যাতে করে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার ক্ষমতা দারুণভাবে খর্ব হতে পারে। এবং এটা একটা খুবই ভেগ একটা টার্ম, কাজে এটা যে কোন কোন বিষয়ে হবে এটা নির্দিষ্ট করা সম্ভব। এখানে তো 3টা বা 4টা বিষয় দেখতে পাচ্ছি, তার মধ্যে দুটো বিষয়ে সবাই একমত হয়ে গেছেন। সবাই বলেছেন যে অনাস্থা ভোট এবং অর্থ বিল, এই দুটোর ব্যাপারে সদস্যদের স্বাধীনতা থাকা উচিত নয়। এখন সব দল যেখানে এক হয়ে গেছে, এখানে আমি বিশেষজ্ঞ হিসাবে ভিন্ন মত করে তো লাভ নেই। আমাদের দেশের নীতি নির্ধারণ ওনারা রাজনৈতিক দলরা করবেন, সংসদে বসে করবেন। আমার একটা ভিন্ন মত থাকতে পারে, আমি মনে করতে পারি নাগরিক হিসেবে যে অপসারণের ক্ষমতাও থাকা উচিত। কিন্তু যেহেতু ওনারা একমত হয়ে গেছেন, আমার এই মত, ব্যক্তিগত মত আর তেমন তাৎপর্যপূর্ণ নয়। তবে আমার মনে হয় সংবিধান সংশোধন এবং জাতীয় নিরাপত্তার বিষয়ে যেই রিজার্ভেশন বিএনপি দেখিয়েছেন, এটা মনে হয় ওনারা ছেড়ে দিতে পারেন। কারণ ওনাদের মৌলিক ইচ্ছা আমার মনে হয় এটা যে ৭০ অনুচ্ছেদ ব্যবহার করে যাতে সরকারকে অস্থিতিশীল করা না যায়। তো অর্থ বিল এবং অনাস্থা বিলের ব্যাপারে, যদি অনাস্থা প্রস্তাবের ব্যাপারে যদি সংসদ সদস্যরা দলীয় নেতার বিরুদ্ধে ভোট দিতে না পারেন, তাহলে তো দলীয় নেতাকে, প্রধানমন্ত্রীকে অস্থিতিশীল করা বা যেই দল সংখ্যাগরিষ্ঠ তাকে অস্থিতিশীল করার কোনো সম্ভাবনা থাকছে না। কাজেই সংসদ সদস্যদেরকে অন্তত সংবিধান সংশোধন এবং আরও অন্য বিষয়ে স্বাধীনভাবে ভোট দেওয়ার ক্ষমতার ব্যাপারে ওনারা একটু উদারতা দেখাতেই পারেন বলে আমি মনে করি। শরীফ ভাই, অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত থাকবেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন। আমরা ছোট একটা বিরতি নিব, ফিরব কিছুক্ষণ পর। আবারও স্বাগত, আপনারা দেখছেন ভোটের ট্রেন। আমরা আলোচনা করছি সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে। আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন। আপনাকে আবারও স্বাগত আমাদের ভোটের ট্রেনে যুক্ত হওয়ার জন্য। আমরা আপনার কাছে আলোচনা যাব, তবে তার আগে দেখে আসবো আজ নির্বাচন নিয়ে কি আলাপ আছে। কালো টাকা যেটা, আমরা কালো টাকা দুইটা জিনিস, একটা হলো উৎসটা আর একটা হলো প্রসেসটা। আমরা চেষ্টা করছি উৎসটা বন্ধ করতে। উৎসটা মোটামুটি কিন্তু এখন ওই লোন যারা নেয়, আগে তো ব্যাংকের মালিক, ইন্ডাস্ট্রির মালিক, টেলিভিশনের মালিক, নিউজ পেপারের মালিক, ফ্ল্যাটের মালিক, সব একজনই, সে ডিসাইড করবে। এখন তো এটা হচ্ছে না, এখন তো একটা মোটামুটি একটু চেক অ্যান্ড ব্যালেন্স কিছু আছে, সেটা কি করবে। উই আর ওয়াচিং ইট, যে কারো টাকা যাতে। এখন রাজনৈতিক জিনিস, আমি সবসময় অর্থনৈতিক উন্নতি রাজনৈতিক কালচারের সাথে,
এখন যদি ওনারা যদি এনকারেজ করে টাকা পয়সা দিয়ে এসে করবেন, নমিনেশন দেবেন, ভোট দেবেন, তখন তো আমি তো অর্থ মন্ত্রণালয় থেকে এটা কিছু ডিফিকাল্ট। উস্কানিমূলক কথার উপর সাই দিয়ে অনেক লোক এসে একজন মানুষকে হত্যা করে চলে যাবে, এই ঘটনা হতে পারে না। এটা একটা সভ্য সমাজের নমুনা হতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে কঠোর কঠোর ব্যবস্থা করতে হবে। সবাই একটা অবাধ সুষ্ঠু নির্বাচন চাচ্ছে, সেই মুহূর্তে এই আনুপাতিক নির্বাচন, এই নির্বাচনটা আমার মনে হয় যে এটা একেবারেই উদ্দেশ্য প্রণোদিত। এর মধ্যে আমার মনে হয় যে অন্তর্গত কোনো স্বচ্ছতা নেই। অনেক কথা শুনতে পাই, কেউ কেউ বলেন, হুমকি দেন যে আগামী দিন নির্বাচন হতে দেবেন না। মনে হচ্ছে সেই স্বৈরাচারের যে আচরণ ছিল, স্বৈরাচারের যে কথা ছিল, সেই ধরনের কথার পদধ্বনি আমরা শুনতে পাই। সেজন্যই আজকে আমরা আশঙ্কিত হই অনেক সময় যে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমাদের সঙ্গে যুক্ত আছেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন, যিনি বিএনপির ভাইস চেয়ারম্যান। আমাদের প্রশ্ন হলো যে আমরা তো দেখছি যে ঐকমত্য কমিশনে আপনাদের আলোচনার মধ্যে বিএনপির তরফ থেকে বলা হচ্ছে যে 70 অনুচ্ছেদের মধ্যে যাতে সংবিধান সংশোধনের বিষয়টা আসলে রাখা হয়। এর আগেও তো আমরা আসলে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দেখেছি যে বিতর্কিত যে আইনটি আসলে পাশ হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, এর মাধ্যমে যে নতুন কোনো আইন আসলে সেটা যে আসলে বাতিল হবে না এবং তার বিরুদ্ধে যে যারা আসলে আপনাদের এমপি বা মন্ত্রী আছেন তারা যে কথা বলতে পারবেন এই সংবিধান সংশোধনের মাধ্যমে, তার কি মনে হয় আপনার কাছে? দেখুন, আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের একটি বৃহৎ গণতান্ত্রিক রাজনীতির দল। শরীফ ভূঁইয়া সাহেবেরা ওনারা সংবিধান সংস্কারের মধ্যে আছেন। এখন ওনারা আমাদেরকে বলছেন যে আপনারা এইটা ছেড়ে দেন, এইটা রাখেন। আরে যে দল দুইটির কথা ওনারা বলেছেন তারা তো এর আগে নির্বাচনেই তারা চায়নি। আমরা এখন বলছি যে এইখানে একটা নির্বাচন হওয়া দরকার। তার কারণ দীর্ঘ 17 বছর জনগণ নির্বাচনের জন্য নির্বাচনের দাবি নিয়ে আন্দোলন করেছে, তারই একটা বাষ্প ফল হয়েছে 5ই আগস্ট। এখন আপনি এই যে 70 অনুচ্ছেদের কথা যেটা বলা হয়েছে, বিএনপি কখনো বলে নাই যে 70 অনুচ্ছেদকে সংশোধন করা যাবে না বা 70 অনুচ্ছেদকে পুরোপুরি বাদ দিতে হবে, একথা বিএনপি কখনো বলেন নাই। তো এখন যদি আমাদেরকে যারা সংবিধান রাখতেই চায় না, যারা সংবিধানকে আদৌ মানতেই চায় না, তাদের কথা মতো যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে চলতে হয়, তাহলে পরে তো বুঝতে হবে যে তারা আসলে এই দেশে কোনো নির্বাচনই চায় না। বিষয়টি হচ্ছে যে নির্বাচনের পথে হাঁটতে হলে পরে এখানে দুর্নীতিতে সবচাইতে বড় প্রেফারেন্স দিতে হবে। এই পয়েন্টও তো বিএনপি বলে নাই যে যদি কেউ দুর্নীতি করে তার সদস্যপদ রাখতে হবে, এই জন্য এই কথা তো কখনো বলে নাই। এবং আপনার জাতীয় অখণ্ডতার বিরুদ্ধে যদি কেউ ভোট দেয় তার সদস্যপদ কি থাকা উচিত, সেটা তো বিএনপি এই চিন্তাভাবনা করেই তাদের মতামত দিয়েছে। এখন যদি কেউ সবক দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বলে যে আপনারা এইটা ভুলে যান, এইটা বাদ দিয়ে দেন, এইটা রাখেন, তাহলে আপনার দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া চলতে পারবে না। গণতান্ত্রিক প্রক্রিয়া দেশকে চলতে দিতে হবে। তার কারণ হচ্ছে যে 70 অনুচ্ছেদ যদি না থাকে, একেবারেই না থাকে, যে কথা ওনারা বলেছেন, তাহলে পরে তো দেদারছে দুর্নীতি চলতে থাকবে। তাকে কোনো সংসদ সদস্যকেই কোনো কথা বলা যাবে না, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে না, তাকে সংসদ সদস্য পদ থেকে কোনো অবস্থাতেই সরানো যাবে না। সেই জন্য বিএনপি বলছে যে কিছু কিছু বিষয়ের উপরে 70 অনুচ্ছেদ সংশোধন হতে পারে। সেই বিষয়গুলোই বিএনপি বর্তমান যে এই সংস্কার কমিটি আছে তাদের কাছে তুলে ধরেছেন। কিন্তু এখন তারা যদি বলেন যে আপনারা এইটাকে জামাত এইটা পছন্দ করেছে, কাজেই আপনারা জামাতের সাথে ঐক্যমত পোষণ করেন, এনসিপি এইটা
করেছে এটার সাথে আপনারা ঐক্যমত পোষণ করেন, তাহলে তো সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় হাঁটা হবে না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় হাঁটতে হলে অপরের মতকে যেমনিভাবে আপনি সম্মান করবেন, বৃহৎ একটি রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে প্রস্তাব দিয়েছে সেটার প্রতিও আপনাদের সম্মান থাকতে হবে। না হলে পরে তো আপনি দেশে বলতে চাচ্ছেন যে বিএনপি আসলে যে প্রস্তাবনা দিয়েছে বা অন্যান্যদের যে প্রস্তাবনা, সেটা মিলে আসলে জাতীয় স্বার্থ যেটা সেদিকে যাওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমরা একেবারে শেষ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন, এবং এর আগে যুক্ত ছিলেন এর আগে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু সংস্কার কমিশনের যিনি সদস্য ডক্টর শরীফ ভূঁইয়া। দুজনেই কিন্তু বলছেন যে এই যে ৭০ অনুচ্ছেদ সেটার আসলে সংস্কার জরুরি, তবে কি কি বিষয় আসলে সংস্কার হওয়া দরকার এবং কোন দিকে আসলে যাওয়া দরকার সেটা কিন্তু দলমত কিংবা দলগুলোর যে আলোচনা এবং আগামী দিনে যেই নতুন করে আবার একটি আলোচনা হতে পারে তার মধ্য দিয়ে ৭০ অনুচ্ছেদের একটি সংস্কার হওয়া দরকার বলে তারা কিন্তু মনে করছেন। আজকের মতো ভোটের ট্রেন শেষ করবো, আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। শুভরাত্রি।